মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাদের জন্য আজকে লিভিং ওয়ার্ল্ডে এই সেকেন্ড পার্টে আমরা এসে পৌঁছেছি, যেটা হচ্ছে এমসিকিউ স্পেশাল। আমরা এখানে ক্লাস 11 এর এই লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার থেকে ভেরি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ডিসকাস করব। 100% বলতে পারি, না হলেও 99% কিন্তু চান্স আছে এই কোশ্চেন গুলো থেকে তোমার এনইডিতে কোশ্চেন হবে, রাইট? তাহলে লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের চলো আমরা প্রত্যেকটা আমাদের এনইডির যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাস ওয়াইজ আমরা ডিসকাস করতে থাকি তোমাদের জন্য একটা স্পেশাল কোশ্চেন। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময় থাকবে, আর এই 1 মিনিট সময়ের মধ্যে তোমাকে কিন্তু লাইভ চ্যাট অপশনে আর কমেন্ট সেকশনে তোমাকে অ্যানসারটা দিতে হবে। আমি তারপর অ্যানসারটা তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, চলো তাহলে আজকে আমাদের প্রথম যে টপিকটা তোমাদের জন্য থাকছে সেটা হচ্ছে হোয়াট ইজ লিভিং। আমরা অলরেডি দেখেছি লিভিং থিংস বলতে কি বুঝি, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তার উপর বেস করে এবার এমসিকিউ পার্টটা। এই হচ্ছে তোমার সময় শুরু, রাইট? দেখো আমাদের আজকের জন্য যে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো কি কি, রাইট? দেখো আজকে আমাদের একটা লিভিং অর্গানিজমকে আমরা বলছি, তাকে আমরা ডিফারেন্সিয়েট করতে চাইছি কার সাথে? সেটা হচ্ছে নন লিভিং স্ট্রাকচারের সাথে, রাইট? কার উপর বেস করে? এখানে আমরা 4টে অপশনের কথা তোমাদের বলেছি। দেখো একটা সেটা হচ্ছে রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে গ্রোথ এন্ড মুভমেন্ট, মেটাবলিজম, আর শুধুই গ্রোথ। মানে আমাদের একটা লিভিং থিংস এর সঙ্গে নন লিভিং থিংস মানে সজীব আর অজীব মানে নির্জীব বস্তু, তাদের মধ্যে পার্থক্য কার উপর বেস করে? সেটা হচ্ছে তোমার জনন নাকি বৃদ্ধি, নাকি মেটাবলিজম মানে বিপাক ক্রিয়া, নাকি সেটা বৃদ্ধি, শুধুই বৃদ্ধি, রাইট? আমি তোমাকে বাংলা এবং ইংলিশে সবটাই বলছি, তার কারণ আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইংলিশ ভার্সনে আছো, বাংলা ভার্সনে আছো, তারা সবাই যাতে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারো, ট্রাই করতে পারো, প্র্যাকটিস করতে পারো। সময় শেষ, এবার আমি অ্যান্সারটা তোমাদের সাথে ডিসকাস করি। চলো দেখো, আমি এই যে লিভিং অর্গানিজম গুলো যেটা ডিফারেন্সিয়েট করতে পারি আমরা, খুব গুরুত্বপূর্ণ বা মেইন ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু মেটাবলিজম। কেন বলতো মেটাবলিজম? মেটাবলিজমটা আমরা বলছিলাম একটা সেলের ভেতরে তাদের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয়, এগুলোকে আমরা অলরেডি দুটো টাইপের কথা বলেছিলাম। সেগুলো কি কি? একটা ছিল তোমার অ্যানাবলিজম, আর একটা হচ্ছে তোমার ক্যাটাবলিজম। এই অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম, অ্যানাবলিজম কি ছিল? সেখানে কিছু সিনথেসিস টাইপ অফ প্রসেস যেখানে ড্রাই ওয়েট ইনক্রিজ হয়। ক্যাটাবলিজম যেখানে কি ছিল তোমার, যেখানে তোমার ব্রেকডাউন টাইপ অফ প্রসেস। কিন্তু একটা সেলের মধ্যে ভাবো, একটা সেলের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সেখানে এই ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়াগুলো কন্টিনিউয়াসলি তো চলছে, রাইট? এইটা কিন্তু কোনো তুমি নন লিভিং থিংস এর মধ্যে দেখবে না, কারণ নন লিভিং থিংস এর মধ্যে তো লিভিং সেলও তো নেই। আর সেলটাকে আমরা কি জানি যে সেল, হ্যাঁ, সেলটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লিভিং থিংস। ক্লিয়ার? তাহলে আমাদের কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখলাম? দ্যাট ইজ দ্য মেটাবলিজম, রাইট? বিপাক ক্রিয়া। চলো এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনটা যেটা হচ্ছে আমাদের ইন প্ল্যান্টস the cell division occur dash and whereas in animals it occur in dash। মানে আমরা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে আমরা সেল ডিভিশনের কথা বলছি। সেল ডিভিশন সেটা কত সময় ধরে চলতে থাকে? সেটা কি সারা জীবন ধরে? অনলি আপ টু এ সার্টেন এজ, রাইট? একটা নির্দিষ্ট সময় ধরে কন্টিনিউয়াসলি, নাকি কন্টিনিউয়াসলি অনলি আপ টু এ সার্টেন এজ, নির্দিষ্ট একটা সময় ধরে? কন্টিনিউয়াসলি বোথ মানে সার্টেন, দুজনের ক্ষেত্রে কি বোথ হবে? দুজনের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি হয়, নাকি অনলি আপ টু সার্টেন এজ ইন দা বোথ? কোশ্চেনের অপশন গুলো কিন্তু মনে হচ্ছে অনেকটা খুব সিমিলার টাইপের অপশন, তাই না? দেখে একটু যেন কনফিউশন আসছে আমাদের মধ্যে। মানে সেল ডিভিশন মানে কোষ বিভাজনটা প্ল্যান্ট আর অ্যানিমালস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে আমাদের গ্রোথের রিলেটেড একটা পার্ট, তাই না? গ্রোথ বা বৃদ্ধি রিলেটেড। তাহলে আজকে আমরা এই অ্যানসারটা দেখো যেটা বলছি, ইন প্ল্যান্টস এর ক্ষেত্রে। প্ল্যান্টস এর ক্ষেত্রে কি হয় তোমার? প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই দেখো, সেটা হচ্ছে কি, এই যে গ্রোথ, রাইট? এই যে সেল ডিভিশন তো গ্রোথেরই একটা পার্ট বলতে পারি। অকার কন্টিনিউয়াসলি মানে অপশন 1 এখানে কি হলো?
সেল ডিভিশনটা কিভাবে হতে থাকে, কন্টিনিউয়াসলি হতে থাকে সারা জীবন ধরে। whereas the animals, এই যে সেল ডিভিশন কতদিন অবধি হয়, দেখো only up to a certain age। আমি কিন্তু ডিফারেন্ট অর্গানস গুলোর কথা বলছি। এবার দেখো রিপেয়ার ব্যাপারটা কিন্তু একটা অ্যানিমালস এর ক্ষেত্রেও সারা জীবন ধরে করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট। আমরা এই টপিকটাকে তোমায় বললাম কোন সেন্সে, গ্রোথের সেন্সে, রাইট? তাহলে প্ল্যান্টস এর ক্ষেত্রে সেল ডিভিশন কতদিন হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, আর অ্যানিমালস এর ক্ষেত্রে সেল ডিভিশন হচ্ছে একটা সার্টেন এজ পর্যন্ত। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো ব্যাপারটা? চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে সেটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ডু নট রিপ্রোডিউস, মানে এদের মধ্যে কারা জনন বা রিপ্রোডাকশন করতে পারে না। এদের মধ্যে মিউলস নাকি ওয়ার্কার বিজ নাকি ইনফার্টাইল হিউম্যান কাপলস। অনেক হয় না, মানে সেই কাপলস, মানে তোমরা বুঝতেই পারছো, সেই হাজবেন্ড আর ওয়াইফ, তাদের অনেক সময় বেবি হয় না ডিফারেন্ট কিছু প্রবলেমস এর জন্য, তারা ওয়ার্কার বিজ, মিউলস, এদেরকে আমরা কি বলবো, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ডু নট রিপ্রোডিউস, মানে এরা জনন কার্য করতে পারে না। কারা, কোনটা হবে অ্যানসার? লাইভ চ্যাট অপশন বা কমেন্ট সেকশনে ভেরি ফাস্ট অ্যানসার দাও। আর বাকি আছে মাত্র 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 13 সেকেন্ড, নাকি অল অফ দিস, মানে এরা সবাই পারে না, কোনটা হবে অ্যানসার? এ বি সি ডি, কোনটা রাইট অপশন হবে? আমার পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টরা ফটাফট লিখে ফেলো। এমসিকিউ এর জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এনসিইআরটি তে কনসেপ্ট দেওয়া আছে। দেখো এই অ্যানসারটাকে আমরা কিন্তু ওয়ার্কিং বিজ, এখানে কিন্তু ভুল আছে। এখানে মিউলসরাও বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ডু নট রিপ্রোডিউস, যদি অ্যানসারটা বলি মিউলসও পারে না, ওয়ার্কার বিজও পারছে না, এখানে ইনফার্টাইল হিউম্যান কাপলসও পারছে না, তাহলে এখানে কি হবে? ডু নট রিপ্রোডিউস বললে আমরা অল অফ দিস, এই রাইট অপশনটাকে কিন্তু সঠিক ধরবো। অল অফ দিস মানে অপশন ডি টাকে কিন্তু আমরা রাইট অপশন ধরলাম। নাও কোশ্চেন নাম্বার 4, যেটা the statement nothing lives forever yet life continues, এই যে এটাকে আমরা ইলাস্ট্রেটেড করতে বলেছি, এই ব্যাপারটা কাকে বোঝাতে চাইছে? যেখানে নাথিং লাইফ ফরএভার, আমরা তো জানি সারা জীবন আলটিমেটলি কেউই আলটিমেটলি বেঁচে থাকে না, লাইফ কিন্তু তাতেও কন্টিনিউ হয়। এটা আমরা কোন প্রসেসকে বলতে চাইছি? এমব্রায়োজেনেসিস প্রসেস, মানে যেখানে ভ্রূণ তৈরি হয়, নাকি মরফোজেনেসিস প্রসেস, নাকি রেপ্লিকেশন, নাকি রিপ্রোডাকশন? রেপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ, রিপ্রোডাকশন মানে তো জনন, মরফোজেনেসিস যেখানে আমাদের মরফোলজিক্যালি এক্সটার্নাল স্ট্রাকচার এগুলো ডেভেলপ হয়, নাকি ভ্রূণগত? কোথায় এই যে তোমার সেন্টেন্সটা নাথিং লাইভস ফরএভার, সারা জীবনে কেউই আলটিমেটলি থাকবে না, কিন্তু তাও আলটিমেটলি লাইফ সারা জীবন কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকে, কোন প্রসেসের থ্রু দিয়ে? চলো অ্যানসারটা সবাই লাইভ চ্যাট অপশনে ফটাফট লিখে ফেলো। সেটাকে দেখো এখানের মধ্যে, এখানে দুটো অপশন আমরা খুব কারেক্ট দেখবো, নাথিং লাইভস ফরএভার ইয়েট কন্টিনিউ, এখানে এমব্রায়োজেনেসিস আর একটা রিপ্রোডাকশন, এই দুটো অপশনকে কিন্তু আমরা কারেক্ট ধরা উচিত, কারণ রিপ্রোডাকশন অপশনটাও ভুল নয়। তার কারণ কি, এখানে দেখো লাইফ কন্টিনিউ চলছে, তাই তো, কিন্তু এমব্রায়োজেনেসিস এটাকে আমরা একটু বেশি হাইলাইট করছি কেন? কারণ রিপ্রোডাকশন অনেক সময় পসিবল না হলেও আমরা যদি টেস্ট টিউব বেবি এর থ্রু দিয়ে আমরা কি করতে পারি, এমব্রায়ো তৈরি করতে পারি, তাই না? সেখানে এমব্রায়ো তৈরি হলেই কিন্তু কি হবে, লাইফটা আমরা কন্টিনিউ করতে পারবো। কারণ ইনফার্টাইল মনে করো কাপলস, তারা তো রিপ্রোডাকশন করতে পারছে না, কিন্তু তাহলে কি হবে, লাইফ কি সেখানে বন্ধ হয়ে যাবে? তারাও লাইফটাকে কন্টিনিউ করতে পারে টেস্ট টিউব বেবির থ্রু দিয়ে, যেখানে এমব্রায়োজেনেসিস বা এমব্রায়ো তৈরি হতে পারে, রাইট? তাহলে আমরা এমব্রায়োজেনেসিসটাকে কিন্তু এখানে একটু বেশি হাইলাইটেড করলাম, সেই জন্য এমব্রায়োজেনেসিস বা ভ্রূণ গঠনটাকে আমরা রাইট অপশনের মধ্যে ধরলাম। নেক্সট কোশ্চেন চলে এসে দেখো, which of the following sets does not contain the defining character of the living organism, মানে এদের মধ্যে তাহলে কোনটা আলটিমেটলি বলছি does not contain the defining characteristic features, does not contain বলেছি কিন্তু আমরা, তাদের মধ্যে কি গ্রোথ এন্ড রিপ্রোডাকশন, নাকি মেটাবলিজম এন্ড সেলুলার অর্গানাইজেশন, রেসপন্স টু স্টিমুলাস এন্ড দ্য কনসাসনেস এন্ড অল অফ দিস? কোশ্চেনটা which of these sets does not contain the defining characters, does not contain, right? কোনটা হবে তোমার এদের মধ্যে?
ডাস নট কথাটা আমরা মাথায় রাখবো। দেখি অ্যান্সারটা কোনটা। সবাই যখন না এমসিকিউ বা তোমরা এনইটি কোশ্চেন পেপার পাবে, এই ডাস নট এই পার্টগুলোকে সবসময় আন্ডারলাইন করে দেবে, রাইট? এই আন্ডারলাইন করে দিলে কি হবে, তোমার মাথায় থাকবে এটা ডাস নট বলেছি, রাইট? তোমাদের সময় শেষ। তাহলে আমরা এখানে কোশ্চেনটা কি ছিল, এদের মধ্যে কোনটা কোনো সংজ্ঞাবহ বৈশিষ্ট্য নয় এদের গ্রুপগুলোর মধ্যে। দেখো এদের মধ্যে সেটা হচ্ছে কি, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, মানে বৃদ্ধি এবং জনন, এটা কিন্তু কোনো সংজ্ঞাবহ বা ডিফাইনিং প্রপার্টিজ নয়। সেজন্য এটাই হলো আমাদের এই কোশ্চেনের রাইট অপশন। কারণ মেটাবলিজম, বিপাক বা সেলুলার অর্গানাইজেশন, এটা তো তোমার একটা ডিফাইনিং প্রপার্টিজ। রেসপন্স টু স্টিমুলাস এন্ড কনসাসনেস, সেটাও ডিফাইনিং প্রপার্টিজ, তাই না? তাহলে আমাদের তো আমরা চেয়েছিলাম কি, আমরা চেয়েছিলাম ডাস নট। তাহলে অ্যান্সারটা এখান থেকে গ্রোথ এন্ড রিপ্রোডাকশনই আসছে, কারণ এই দুটোই ডিফাইনিং প্রপার্টিজ নয়, রাইট? নেক্সট দেখো, এবার আমরা আমাদের পরের টপিক চলে আসি, যেটা হচ্ছে আমাদের ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। সেখানে আমরা কি ডিসকাস করেছিলাম, আমাদের এই আর্থ, এখানে ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস প্রেজেন্ট আছে। কত ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, তাদেরকে নিয়ে আমাদের এবার এমসিকিউ এর টপিক হচ্ছে এটা। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা is a branch of science dealing with the identification, nomenclature and the classification of organism। মানে আমরা কোন ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে এই শনাক্তকরণ, নোমেনক্লেচার মানে নেমিং, নাম দেওয়া বা শ্রেণী বিভাগ করা, এগুলো আমরা কোন ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে এগুলোকে আমরা ডিসকাস করি? মরফোলজির মধ্যে, নাকি অ্যানাটমির মধ্যে, নাকি ইকোলজির মধ্যে, না ট্যাক্সোনমির মধ্যে? তোমার রাইট, তোমার কিন্তু সময় আছে আর মাত্র 28 সেকেন্ড। ফটাফট অ্যানসার গুলো লাইভ চ্যাট অপশনে দেওয়ার চেষ্টা করো। কোনটা ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে আসে যেটা ডিল করে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার আর ক্লাসিফিকেশন, মানে শনাক্তকরণ আর নামিং মানে নাম দেওয়া আর শ্রেণী বিভাগ করা, এটা কোন ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে আসছে? দেখি তোমরা সেই অ্যানসারটা যদি জেনে থাকো ফটাফট লিখে ফেলো, দেখি কোনটা হবে রাইট অপশন। ওকে, তোমার সময় শেষ। চলো এবার আমি বলি, আমরা অলরেডি বলেছি এই হচ্ছে সায়েন্স, দ্যাট ইজ আ ট্যাক্সোনমি, ইট ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স, যেখানে আমরা কি করব, যেখানে আমরা আইডেন্টিফিকেশন, যেখানে আমরা নোমেনক্লেচার, যেখানে আমরা ক্লাসিফিকেশন, এই ব্যাপারগুলোকে নিয়ে ডিসকাস করব, তাই তো? তাহলে আমাদের রাইট অপশনটা কি হলো, দ্যাট ইজ দা ট্যাক্সোনমি হলো। ওকে, চলো এবার আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট কোশ্চেন, ফার্স্ট স্টেপ অফ ট্যাক্সোনমি। ফার্স্ট স্টেপ অফ ট্যাক্সোনমির মধ্যে কি হওয়া উচিত, মানে আমরা যে ট্যাক্সোনমির কথা বলছিলাম সেখানে ডেসক্রিপশন অফ দ্য অর্গানিজম, নাকি আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম, নাকি নোমেনক্লেচার অফ দ্য অর্গানিজম, নাকি ক্লাসিফিকেশন অফ দ্য অর্গানিজম, কোনটা হওয়া উচিত? তুমি প্রথমে 50-50 অপশন করে নাও, তারপর তাহলে তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে। ফার্স্ট স্টেপ মানে ট্যাক্সোনমির প্রথম স্টেপটা কি হওয়া উচিত? ডেসক্রিপশন, আইডেন্টিফিকেশন, ডেসক্রিপশন নাকি নোমেনক্লেচার, নাকি তার ক্লাসিফিকেশন মানে নাকি তাকে কোন একটা শ্রেণী বিভাগ করা সেটা হবে, নাকি নাম দেওয়া, কোনটা? নোমেনক্লেচার। কোনটা হবে রাইট অপশন? আর মাত্র বাকি আছে 10 সেকেন্ডে, রাইট? তাহলে তার মধ্যে একটু লিখে ফেলো কোনটা হবে তোমার এর জন্য রাইট অপশন। ফটাফট দেখে নি আমাদের রাইট অপশন কোনটা হতে চলেছে। তোমার সময় শেষ। দেখো আমরা ফার্স্ট স্টেপস এর কথা বলছি। দেখো এইখানে আমাদের এই নোমেনক্লেচার অ্যানসারটা কোনো মতেই হবে না, কারণ নাম আমরা পরে দেবো। ক্লাসিফিকেশন এই অ্যানসারটাও কিন্তু হবে না, ক্লাসিফিকেশন একদম শেষের স্টেপ মানে লাস্ট স্টেপ বলতে পারো। এইখানে ফার্স্ট ডেসক্রিপশন এন্ড আইডেন্টিফিকেশন। দেখো এই দুটো অপশনের মধ্যে আমার কিন্তু 50-50 বাঁচতে হচ্ছে। এখানে কি হয়, আইডেন্টিফাই করা আর ডেসক্রাইব করা। দেখো আইডেন্টিফাই করতে গেলে প্রথমে যদি আমরা ক্যারেক্টারাইজেশন করতে হয়, মানে ক্যারেক্টারাইজেশনের পরে আইডেন্টিফাই করব, তারপরে তাকে ডেসক্রাইব করব, মানে এই এই ক্যারেক্টারের উপর আমরা তবেই তাকে আলটিমেটলি ডেসক্রাইব পরে আসবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হচ্ছে, আইডেন্টিফিকেশন করতে হচ্ছে, তার উপর বেস করে আমরা কিন্তু এই আইডেন্টিফিকেশন অফ অর্গানিজমটা ধরেছে আমাদের রাইট অপশন। তোমরা হয়তো কেউ কেউ ভাবছো ডেসক্রিপশন ব্যাপারটা হতে পারে, কিন্তু ডেসক্রিপশনটা হচ্ছে আলটিমেটলি কি বলছি বলতো, ডেসক্রাইব করা। আমরা আইডেন্টিফিকেশনের পর তারপরেই না ডেসক্রাইব করব।
নেক্সট কোশ্চেন, দ্য থার্ড নেম অফ ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। দেখো এই জিনিসটা আমাদের ভালো করে জানা উচিত। আমি তোমাকে এই এমসিকিউ পার্টের থ্রু দিয়েও কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের জানিয়ে দেবো, যেগুলো একটু যদি টুইস্টেড ম্যানারে কোনো কোশ্চেন আসে যাতে তোমরা সেইগুলোও পারো বুঝতে। দেখো থার্ড নেম আমরা বলি হোমো সেপিয়ান্স সেপিয়ান্স, এখানে একটা থার্ড নেম মানে লাস্টেও একটা সেপিয়ান্স পার্টটা অ্যাডিশন হয়েছে, কিন্তু এই সেপিয়ান্স পার্টটা কোথা থেকে অ্যাডিশন হয়েছে চলো আমরা এই ব্যাপারটাই তোমাদের সাথে ডিসকাস করব। এটা কার পার্টের মধ্যে হচ্ছে সেটা মানে আমরা বুঝতে পারছো, মানে তৃতীয় নাম বলতে পারো। আমাদের ট্রাইনোমিয়াল মানে আমরা বাইনোমিয়াল শিখেছিলাম, আমাদের যেটা আমরা বলেছিলাম দ্বিপদ নামকরণ, কিন্তু আমরা এখানে বলছি ট্রাইনোমিয়াল মানে এখানে তিনটে পার্ট আছে। সেই পার্টটা কি? থার্ড নেম 3 নম্বর পার্টটা কি আসছে দেখে নি তোমাদের জন্য অ্যানসার কি আসতে চলেছে, সেটা হচ্ছে সাব স্পিসিস। তাহলে হোমো সেপিয়ান্স সেপিয়ান্স, এই যে সেপিয়ান্স এর যেটা থার্ড ইউজ হচ্ছে সেটাকে আমরা কি বলছি? সাব স্পিসিস বলছি, রাইট? তাহলে 8 নাম্বার কোশ্চেনের অ্যানসার হলো সি। দেখো এবার আমাদের সেই নোমেনক্লেচারের রুলস বলতে গিয়ে আমরা কি বলেছিলাম? রুলস বলতে গিয়ে আমরা বলেছিলাম দেখো আমাদের দুটো অর্গানাইজেশনের কথা ছিল, আইসিবিএন আর আইসিজেডএন। আমি তোমাকে আগেই বলেছিলাম এগুলোর ফুল ফর্ম গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নেমিং না ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল ক্লাস অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার না ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার। দেখো নামটাকে একটুখানি জাস্ট টুইস্টেড করে দিচ্ছে। তোমরা কিন্তু এই ফুল ফর্মটা তোমাদের এনসিইআরটির বইতে যেটা আছে তোমাকে সেটাই মনে রাখতে হবে। মানে আইসিবিএন এর ফুল ফর্ম কোনটা? ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নেমিং, নেমিং ব্যাপারটা আসে বুঝবে না, আমি এখন কিছু বলছি না, আর মাত্র 8 সেকেন্ড পর অ্যানসারটা আমি বলবো। তোমরা ফটাফট রাইট চ্যাট অপশনে দিতে থাকো অ্যানসারটা। রাইট, চলো তোমাদের সময় শেষ। তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ইজ দ্য রাইট অপশন, যেখানে আমরা বোটানি মানে তোমরা বুঝতেই পারছো এখানে আমরা কার নাম দেবো? আমরা এখানে মেইনলি তোমার প্ল্যান্টের নাম দেবো। এই যে প্ল্যান্টের নাম দেওয়ার জন্যই আছে আমাদের ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তাই তো? ক্লিয়ার হলো ব্যাপারটা? একদম মনে রাখবে কিন্তু এটা। চলো নেক্সট কোশ্চেন। Next question হচ্ছে who wrote the species planetarium and provide a basis of the classification of the plant? মানে কোন বিজ্ঞানী এই যে স্পিসিস প্ল্যানেটেরিয়াম এটা লিখেছিলেন and উনি আলটিমেটলি প্রোভাইড করেছিলেন the classification of plant, তার মেইন ভিত্তিটা যার উপর বেস করে আমরা প্ল্যান্টের উদ্ভিদের ক্লাসিফিকেশন করতে পারি। ক্যারোলাস লিনিয়াস, চার্লস ডারউইন, রবার্ট হুক এন্ড লিনক। এই হচ্ছে আমাদের চারটে অপশন। তোমাদের কোনটা রাইট অপশন হচ্ছে তোমরা লাইক অপশন সরি তোমরা লাইভ চ্যাট বা কমেন্ট সেকশনে লিখে দাও। আর যারা নতুন আসছো বা ইউটিউবের এইখানে লাইভে দেখছো তারা একটু লাইক বাটনটা ক্লিক করে দিও আমাদের মনোবল বাড়াবার জন্য এবং সব স্টুডেন্টদের মনোবল বাড়াবার জন্য লাইকটা ক্লিক করে দাও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরো ক্লাস করবার জন্য, এনইটিতে চান্স পাবার জন্য এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু। তাহলে চলো আমি এবার অ্যানসারটা তোমাদের সাথে ডিসকাস করব। ক্যারোলাস লিনিয়াস, দেখো এই যে সায়েন্টিস্টের কথা, এটা আমরা ট্যাক্সোনমি বলতে গেলে ক্লাসিফিকেশন বলতে গেলে এই সায়েন্টিস্টের নাম আমাদের মনে রাখতেই হবে। কারণ ক্যারোলাস লিনিয়াস উনি প্রোভাইড করেছিলেন কিন্তু এই যে বই যেটা হচ্ছে স্পিসিস প্ল্যানেটেরিয়াম, যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টুলস ফর দ্য ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস এর জন্য। আমরা এর উপর ভিত্তি করে কিন্তু এই বইটার উপর ভিত্তি করে একটা বড় টুলস পেয়েছিলাম যার মাধ্যম দিয়ে আমরা প্ল্যান্টকে ক্লাসিফাই করতে পারি। তাহলে ক্যারোলাস লিনিয়াস, রাইট? চলো কোশ্চেন নাম্বার 11 তোমাদের জন্য চলে এসেছে, সেটা হচ্ছে কি most name in the biological nomenclature of the living organism are taken from which language? আমি বারবার বলেছিলাম আজকের ক্লাসে যে আমরা যখন কোনো দ্বিপদ নামকরণ বা বায়োলজিক্যাল নাম দিই তখন লিভিং অর্গানিজমের সেই নামটা আমরা কোন ভাষা থেকে নিই, সেটা হিন্দি ভাষা নাকি ল্যাটিন ভাষা নাকি জার্মান ভাষা নাকি ফ্রেঞ্চ ভাষা, কোনটা হবে অ্যানসার তোমাদের মধ্যে? 50-50 করে নেওয়ার দরকার নেই, একদম রাইট অপশনটাকেই বলে দাও কারণ এটা হচ্ছে একদম ইজি কোশ্চেন।
কিন্তু খুব ভালো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট ফর এনইটির জন্য, রাইট? তাহলে এই ধরনের কোশ্চেন গুলো তোমার ডিসকাশন কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। যদি তোমার এই ধরনের আরো ক্লাস এই পুরো এনইটির প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার জন্য লাভ হয় বা উপকার হয়, তুমি সেটা কিন্তু আমায় কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে আরো ক্লাস করব। চলো আমরা চলে এলাম কোশ্চেন নাম্বার 11 এর অ্যানসার দেখো, ল্যাটিন। এই ল্যাটিনটাই হচ্ছে এমনই একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা বায়োলজিক্যাল নোমেনক্লেচারটাকে আলটিমেটলি সেটা লিখি, মানে এটা একটা রুলস। এবার কেন এটা আলটিমেটলি তোমার ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা হয় আমরা সেটাও বলেছি তোমাকে। এটা হচ্ছে তোমার একটা ডেট ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা আমরা সেই জন্য এটাকে কোনো মডিফাইড হয় না, সেজন্য এটাকে ল্যাটিনে লিখতে হয়, বায়োলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, চলো আমরা দেখে নিই পরের পার্টটা। সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস বিলংস টু। দেখো এই কোশ্চেনটা তোমাদের একটু জানা দরকার, একটু এক্সট্রা কোশ্চেন আমরা বলেও ছিলাম এনইটিতে, একটু এক্সট্রা কোশ্চেনটা একটু হলেও এক্সট্রা পয়েন্ট অফ ভিউ যেখান থেকে আসবে সেগুলো আমাদের জানতে। ক্যারোলাস লিনিয়াস কোথা থেকে বিলংস করতো? ফ্রান্স থেকে, জার্মানি থেকে, সুইডেন থেকে, নাকি হল্যান্ড থেকে? এই আমি তোমাকে এমসিকিউ পার্টটা কেন বলেছিলাম ইম্পর্টেন্ট, এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে আমরা অনেক কিছু তোমাকে শেখাবার সুযোগ পাবো। তাহলে ক্যারোলাস লিনিয়াস যিনি ছিলেন সেই বিখ্যাত সায়েন্টিস্ট আমাদের ট্যাক্সোনমির জন্য, আমাদের নোমেনক্লেচারের জন্য, আমাদের ক্লাসিফিকেশনের জন্য, তিনি কোথা থেকে বিলংস করতে? ফ্রান্স, জার্মানি, সুইডেন না হল্যান্ড? চলো তোমার সময় কিন্তু প্রায় শেষ হতে চললো, এই জন্য অ্যান্সারটা কিন্তু ফটাফট লিখে ফেলো। তোমার সময় তাহলে এবার শেষ। এবার আমি বলি আমাদের ক্যারোলাস লিনিয়াস উনি সুইডেন থেকে বিলংস করতেন, সেজন্য অপশনটাকে আমরা বললাম অপশন সি। ক্লিয়ার? চলো এবার আমরা চলে আসি আমাদের কোশ্চেন নাম্বার 13, the main purpose of the classification of organism। মানে কোন একটা অর্গানিজম বা জীবের শ্রেণী বিন্যাস করার মেইন উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য মেইন পারপাস? স্টাডি দ্য জিওগ্রাফি, নাকি লুক এট দ্য প্ল্যান্ট এন্ড অ্যানিমালস, নাকি এস্টাবলিশ দ্য রিলেশনশিপ অ্যামংস্ট দ্য অর্গানিজম, নাকি দ্য স্টাডি অফ দ্য ইভলিউশন? দেখো আমরা তাহলে ক্লাসিফিকেশন করব অর্গানিজম গুলোকে, মানে আমাদের জীব জগৎকে, সেটা কিসের জন্য? সেটা কি জিওগ্রাফি স্টাডি করবার জন্য, নাকি কোনো প্ল্যান্ট অ্যানিমাল কোথায় লোকেট আছে সেইটা জানবার জন্য, নাকি রিলেশনশিপ ডিফারেন্ট অর্গানিজম তাদের মধ্যে কোনো রিলেশনশিপ যেটা সেটাও জানবার জন্য, নাকি স্টাডি দ্য ইভলিউশন মানে অভিব্যক্তি সেটাকে জানবার জন্য? কিসের জন্য আমরা ক্লাসিফিকেশনটা করব এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? চলো তোমার সময় প্রায় শেষ হতে চললো, অ্যানসার যারা দিচ্ছ থ্যাংক ইউ তাদেরকে এক্সট্রা আরেকবার। চলো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা লিভিং অর্গানিজম গুলোকে ক্লাসিফিকেশন করব, তার মেন একটা উদ্দেশ্য এস্টাবলিশিং দ্য রিলেশনশিপ অ্যামংস্ট দ্য অর্গানিজম। কি অর্গানিজম গুলোর মধ্যে কি একটা রিলেশনশিপ আছে, এটা যদি আমরা জানতে পারি আমরা সবাই কিন্তু বেনিফিটেড হব, তাই না? তাহলে সেটাই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য, establish the relationship amongst the organism. Next দেখো second 14 number question, plants were given the Latin name because it is। কোশ্চেনটা একটু ঘুরিয়ে এসে একটু আগেও ডিসকাস করেছি, এই অ্যানসারটা কেউ ভুল দেবে না কিন্তু। একটা প্ল্যান্টের নাম জানো তো, প্ল্যান্টের নাম সেটা ল্যাটিনে দেওয়া হয়েছে, তো দেওয়া হয় বায়োলজিক্যাল নোমেনক্লেচারের আন্ডারে, কিন্তু সেটা কেন দেওয়া হয়? কারণ এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ বলে, নাকি এটা কমন ল্যাঙ্গুয়েজ বলে, নাকি এটা ডেট ল্যাঙ্গুয়েজ বলে, নাকি নান অফ দিস, অন্য কোনো অপশন আছে? রাইট? তাহলে ফটাফট অ্যানসারটা দিয়ে দাও, আর একদম কনসেন্ট্রেট করে থাকো, একদম এই অ্যানসার গুলোকে দিতে হবে। আর যদি তোমার হয়ে গিয়ে থাকে তুমি লাইক বাটনটা ক্লিক করে দিতে পারো, বা কমেন্ট সেকশনেও অ্যানসারটাকে লিখে জানাতে পারো যদি কারোর হয়ে যায়। লাইভ চ্যাটে তো লিখলে, যদি সময় বেঁচে থাকে কমেন্ট সেকশনে লিখে দাও। আর একবার তোমার অ্যানসারটা লিখা হয়ে গেলে তোমার একটু ব্রেনের মধ্যে ভালো ঢুকে যাবে, সময় নষ্ট করলে হবে না কিন্তু। চলো আমরা এবার অ্যানসারটা দেখে নিই, সেটা হচ্ছে ডেট ল্যাঙ্গুয়েজ। এই যে তোমার ল্যাটিনটা হচ্ছে একটা ডেট ল্যাঙ্গুয়েজ, সেখানে মডিফাই করা হয় না, আমরা আগেও বলেছি। সেই কারণের জন্য প্ল্যান্টস এর নাম, আমরা অ্যানিমালস এর নাম, সবার নামই কিন্তু আমরা ল্যাটিনেই দিই। কোশ্চেনটা শুধু ঘোরানো। সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর দ্য বায়োলজিক্যাল নেম।
বায়োলজিক্যাল নেমের কোনটা কারেক্ট অপশন, কোনটা সঠিক? দে আর বায়োনোমিয়াল, দে আর ডেসক্রিপটিভ, দে আর ইউনিভার্সাল, নাকি অল অফ দিস? মানে এটা কি দ্বিপদ হবে নাকি এটা একটা এখান থেকে কোনো ডেসক্রিপশন, মানে এদের কোনো একটা প্রাণী বা কোনো তোমার অ্যানিমাল যাই হোক না কেন তাদের এখানে সম্বন্ধে ডেসক্রিপশন কিছু জানা যায়, বোঝা যায়, রাইট? এন্ড সেটা কি ইউনিভার্সাল, মানে সবার ক্ষেত্রে, সব দেশে, সব রাজ্য, সবার ক্ষেত্রে কি ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে কি একই? কি হবে? অল অফ দিস, সবগুলোই ঠিক, কোনটা হবে? দেখে নি তোমাদের অ্যান্সার কোনটা আসছে তোমাদের লাইভ চ্যাট অপশনে, ফটাফট দেখো সবাই। সিলেক্ট দ্য কারেক্ট অপশন, মানে এখানে আমাদের সঠিক অপশনটা কিন্তু সিলেক্ট করতে হচ্ছে, সঠিক অপশন। দেখে নি অ্যান্সারটা, ফটাফট 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 লেখো। এনইটি তে চান্স পেতেই হবে আমার ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদেরকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদেরকে সেরা স্টুডেন্ট হতে হবে। চলো এবার আমি অ্যান্সারটা দিই, দেখি অল অফ দিস, কারণ এখানে প্রত্যেকটাই ঠিক। দেখো আমরা বায়োলজিক্যাল এই যে নেম, যেটা আমাদের যে কোনো, যেমন আমরা হোমো সেপিয়ান্স বলছি বা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলছি, ভাবো এই নেমটার দুটো পার্ট আছে, জেনাস নেম এন্ড স্পিসিস নেম। বায়োনোমিয়াল, দেখো এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা ইন্ডিকা মানে ইন্ডিয়ান একটা স্পিসিস যেখানে মেন তার অরিজিন। এটা ইউনিভার্সাল, মানে সব জায়গাতে এই নামটা চলবে। তাহলে অ্যানসারটা আমাদের কি হওয়া উচিত? অল অফ দিস, মানে এটাই কারেক্ট, উপরে সবকটাই ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে এসেছে, দেখো The binomial system of taxonomy developed during the 18th century by the Carolus Linnaeus. The second word of the organism of the biological name represent. কোশ্চেনটাকে জাস্ট বড় করা হয়েছে তোমাদেরকে একটু শুধুমাত্র কনফিউজড করবার জন্য, রাইট? স্পিসিস, জেনাস, ultimately race, the family, which one is the right option? দেখে নাও তোমরা ফটাফট, একদম ফটাফট তোমরা চেষ্টা করো তো এবার 30 সেকেন্ডস এর মধ্যে অ্যানসার দিতে। এটা খুব ইজি কোশ্চেন, চলো আমি অ্যানসারে চলে যাব একদম। সেকেন্ড আলটিমেটলি পার্টটার নাম কি বলছি? দ্যাট ইজ আ স্পিসিস, তাই না? আমরা সেটাকে আমরা প্রজাতি বলছি, সেটাই তো ছিল গণ আর প্রজাতি, দ্যাট ইজ দ্য জেনাস এন্ড স্পিসিস। ট্যাক্সোনমিতে আমরা যে বায়োনোমিয়াল সিস্টেম অফ নোমেনক্লেচার দেখি, সেখানে দুটো পার্টই পাই, সেটা হচ্ছে জেনাস নেম এন্ড স্পিসিস নেম। আর আমাদের চেষ্টা করতে হবে বায়োলজিতে 30 সেকেন্ডস এর মধ্যে কিন্তু অ্যানসারটা কমপ্লিট করতে। দেখো কোশ্চেন নাম্বার 17, which one of the following books was contributed by the Linnaeus? কোনটা লিখেছিলেন আমাদের লিনিয়াস বলে বিখ্যাত সেই সায়েন্টিস্ট, মহান বিজ্ঞানী? সিস্টেমা নেচারি, হিস্টোরিয়া প্ল্যানেটোরিয়াম, হিস্টোরিয়া ন্যাচুরালিস, নাকি অল অফ দিস? দেখো আমরা হয়তো একটা বইয়ের নাম জানি, এমন হতে পারে উনি যে একটা বই লিখেছিলেন এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কনফিউজ করছি না, ভেবে অ্যানসারটা দাও কোনটা হবে রাইট অপশন? সিস্টেমা নেচারি, হিস্টোরিয়া প্ল্যানেটোরিয়াম। কোন বইটা লিখেছিলেন আমাদের লিনিয়াস বিজ্ঞানী? হিস্টোরিয়া ন্যাচুরালিস। চলো আর বেশি সময় দিতে পারছি না, চেষ্টা করতে হবে 30 সেকেন্ডস এর মধ্যে অ্যানসারটা কমপ্লিট করতে, জিরো হওয়ার আগে, অতক্ষণ ওয়েট করা যাবে না। চলো, সেটা হচ্ছে সিস্টেমা নেচারি, মোস্ট ফেমাস বই, আর এনসিইআরটি তেও লেখা আছে লিনিয়াসের কন্ট্রিবিউশন, আমিও তোমায় লিখিয়েছিলাম আজকের নোটে। দেখো সিস্টেমা নেচারি একটা বিখ্যাত বই যেটা আমাদের লিনিয়াসের কন্ট্রিবিউশন, রাইট? চলো নেক্সট কোশ্চেন। The international recognized biological name were given by Linnaeus in his book. দেখো যে বুকের মধ্যে লিনিয়াস আলটিমেটলি ইন্টারন্যাশনালি আলটিমেটলি রেকগনাইজ, শুধু ইন্ডিয়াতে বা ইংল্যান্ডে সুইডেন এসব নয়, সারা পৃথিবীতে যেটা রেকগনাইজড একটা বায়োলজিক্যাল নেম, এটা লিনিয়াস তার কোন বুকে এই রুলস এইগুলোকে লিখেছিলেন? কোন বুকস এর মধ্যে? ফিলোসফিয়া বোটানিকা, নাকি হিস্টোরিয়া প্ল্যানেটোরিয়াম, নাকি স্পিসিস প্ল্যানেটোরিয়াম, নাকি নান অফ দিস? আমরা এখানে তিনটে বইয়ের কথা বলেছি, কোন বইটার মধ্যে বায়োলজিক্যাল নেমস তার যে রুলস সেগুলোকে লিনিয়াস লিখেছিলেন? এগুলোর মধ্যে আছে কি সেই বইটার নাম, নাকি নান অফ দিস হবে অ্যানসারটা? একটু ভেবে নাও অ্যানসারটা ফটাফট, রাইট? চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে অ্যানসারটা যাব, তার আগে তোমরা সবাই লাইভ চ্যাট বা কমেন্ট সেকশনে অ্যানসার দিতে কিন্তু ভুলো না, রাইট? চলো আমরা একটু দেখে নিই অ্যানসারটা আসছে, সেটা হচ্ছে স্পিসিস প্ল্যানেটোরিয়াম। এইটা হচ্ছে সেই ফেমাস বই যেখানে লিনিয়াসের লেখা, ইন্টারন্যাশনালি রেকগনাইজড এই বইটা, নামটা মনে রেখো কিন্তু। ফাউন্ডার অফ বায়োনোমিয়াল নোমেনক্লেচার, একদম 30 সেকেন্ডস অ্যানসারটা চাই আমার।
বায়োনোমিয়াল নোমেনক্লেচার তার ফাউন্ডার কে ছিলেন? লিনিয়াস, মেন্ডেল, ডারউইন, ল্যামার্ট। 30 সেকেন্ডস এর মধ্যে সবাই আলটিমেটলি অপশনটা লিখে ফেলো। 19, সবাই এ বি সি ডি দিলে হবে না, শুধুমাত্র তোমাকে 19টাও 19, রাইট, 19, রাইট। এই অ্যানসারটা তোমাকে দিতে হবে কোনটা? এ বি সি ডি, কোনটা হবে রাইট অপশন? তোমার সময় শেষ। এবার আমরা অ্যানসারটাকে চলে যাব। মোস্ট একদম ইজি কোশ্চেন। দ্যাট ইজ আ লিনিয়াস, ইট ইজ আলটিমেটলি কি ছিলেন? উনি ছিলেন ফাউন্ডার অফ দ্য বায়োনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে এই বিজ্ঞানীর কথা আমরা মনে রাখবো, যিনি বায়োনোমিয়াল নোমেনক্লেচার মানে দ্বিপদ নামকরণ দিয়েছিলেন, লিনিয়াসের কথা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 19। চলে আসি এবার আমরা কোশ্চেন নাম্বার 20। An English naturalist who wrote the book The Histoire Generalis Planetarium and introduced the word of species. এই কোশ্চেনটা কিন্তু একটু টুইস্টেড করা কোশ্চেন, একটু মনে রাখতে হবে আমাদেরকে। একজন ইংলিশ ন্যাচারালিস্ট, যিনি কি লিখেছিলেন? হিস্টোরা জেনারেলিস প্ল্যানেটেরিয়াম, এন্ড উনি ইন্ট্রোডিউস করেছিলেন একটা ওয়ার্ড, দ্যাট ইজ দ্য স্পিসিস। সেটা কোন সায়েন্টিস্ট ছিল? থিওপেটাস, জন রে, and the Cuvier or the Lamarck? Which one is the সেই ফেমাস সায়েন্টিস্ট যিনি ফেমাস এই ওয়ার্ডটা ইন্ট্রোডিউস করেছিলেন আমাদেরকে? ছিলেন কিন্তু একজন ইংলিশ ন্যাচারালিস্ট। এই পার্টগুলো তোমাকে এমসিকিউ থেকে শিখে নিতে হবে, এবং তার লেখা বইটার নাম যেটা হিস্টোরা জেনারেলিস প্ল্যানেটেরিয়াম। কিন্তু কে, কোন সেই সায়েন্টিস্ট? দেখি তোমরা অ্যানসার লাইভ চ্যাট অ্যানসারে ফটাফট সবাই লিখে ফেলো, রাইট। অ্যানসারটা হচ্ছে জন রে। আমরা তোমাকে আগেও শিখিয়েছিলাম জন রে ছিল যিনি বায়োলজিক্যাল স্পিসিস এর এই কনসেপ্টটা দিয়েছিলেন আমাদেরকে, রাইট। কোশ্চেন নাম্বার 21, linear system of classification was based in morphology, ecology, embryology না সাইটোলজি? মানে লিনিয়াসের যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটা কার উপর বেস করে তৈরি হয়েছিল? মরফোলজির উপর, সেটা বাহ্যিক গঠনের উপর, নাকি সেটা ইকোলজির উপর, নাকি এমব্রায়ো সেই ভ্রূণ গঠিত সেইভাবে তত্ত্বের উপর, না সাইটোলজির উপর মানে কোষের উপর, মানে সাইটোলজি কোষবিদ্যার উপর? মানে কোনটা হবে তোমার অপশন? লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। লিনিয়াস কিন্তু প্রথম এই ক্লাসিফিকেশন সিস্টেমটা আমাদেরকে দিয়েছিলেন, এটা কার উপর বেস করে? ভেরি ইজি কোশ্চেন, আর বেশি সময় দেওয়া যাবে না। চলো আমরা অ্যানসারটা তোমাকে দেখাই। সেটা হচ্ছে মরফোলজি। আমি একটা ক্লু তোমাকে দিচ্ছিলাম প্রথমেই, সেটা হচ্ছে প্রথম। দেখো প্রথমে আমরা যে কিছু পড়লে কি করি? বাহ্যিক জায়গাটায় দেখি। যা কোনো টিচার কেমন পড়ায় তাকে তুমি বাহ্যিক রূপটা দেখে চেষ্টা করে বুঝতে, হয়তো সেটা সবসময় সঠিক নয়। সেজন্যই কিন্তু আমরা কিন্তু আরো ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন সিস্টেমকে ডেসক্রাইব করেছি। এটা শুধুমাত্র মরফোলজির উপর নয়, সেটা অ্যানাটমিক্যাল, সেটা ইভোলিউশনারি হিস্ট্রির উপর বেস করে তৈরি হবে। কিন্তু আমাদের কোশ্চেনটা ছিল লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন কার উপর বেস করে তৈরি? সেটা মরফোলজির উপর বেস করে তৈরি, বাহ্যিক গঠনের উপর বেস করে তৈরি কিন্তু, রাইট। চলো নেক্সট কোশ্চেন যেটা আসবো আমরা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ এর উপর। ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ মনে পড়ছে? সেই হায়ারার্কির ব্যাপারগুলো আসবো এখানে। প্রথম কোশ্চেন চলে এসে দেখো, in a taxonomical hierarchy family is ultimately interplotted between। আমি তোমাকে কি ট্রিক্স শিখিয়েছিলাম? কিডস, প্রেফার, ক্যান্ডি, ওভার, প্রেস, গ্রিন, স্যালাড। এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইজি হয়ে যাবে। কোশ্চেনটা কি? in a taxonomical hierarchy family interplotted between, মানে ট্যাক্সোনমিক্যাল যে হায়ারার্কি সেখানে আমরা ফ্যামিলিকে কার কার মধ্যে অবস্থান করতে দেখি, রাইট। সেই অপশনটা আমি তোমাকে অ্যানসার বলেই দিয়েছি ট্রিক্স এর আন্ডারে। চলো আর সময় সেজন্য বেশি দিচ্ছি না, দেখি তোমাদের মধ্যে কে পারছো রাইট অপশন দিতে, রাইট। চলো এবার আমরা দেখে নিই অ্যানসারটা। দেখো কিডস প্রেফার ক্যান্ডি, কিডস প্রেফার ক্যান্ডি ওভার প্রেস গ্রিন স্যালাড, রাইট। ওখান থেকে তুমি যদি বেস করে অ্যানসারটাকে আনো, দেখবে অর্ডার এন্ড জেনাস, রাইট। তার মধ্যে কিন্তু ফ্যামিলিটা ইন্টারপ্লট করছে, তার মধ্যে অবস্থান করছে এই ফ্যামিলি। তাহলে এই হচ্ছে আমাদের রাইট অপশন, সেটা 22C। Question number 23, which one of the following has the least similar character? এটা আমি তোমায় কিন্তু আজকের নোটসেও বুঝিয়েছিলাম। এদের মধ্যে কোনটা লিস্ট সিমিলার ক্যারেক্টারস আছে? ফ্যামিলি, ক্লাস, জেনাস, স্পিসিস। তোমাকে মনে রাখতে হবে তার পজিশনটা কোথায় আছে।
ওই পজিশনটা জানলেই তুমি বুঝতে পারবে এদের মধ্যে সবথেকে লোয়েস্ট পজিশন না হাইয়েস্ট পজিশন, সেটা তোমাকে বুঝতে হবে। কিন্তু অ্যানসারের ক্লুটা হচ্ছে ওটা, তোমাকে পজিশনটা বুঝতে হবে। আর আমরা সময় শিখিয়েছিলাম একটা জিনিস, ভেরি ইজি কোশ্চেন, চলো আর সময় বেশি দিচ্ছি না এই কারণের জন্য। সেটা হচ্ছে তোমার দেখি এখানে লিস্ট সিমিলার ক্যারেক্টার। দেখো কিডস প্রেফার ক্যান্ডি, প্রথমে কে চলে এলো আগে সিটা, মানে আমরা কি দেখেছিলাম যেখানে আমাদের লোয়েস্ট বা ট্যাক্সা থেকে যত উপরে ট্যাক্সায় যাবে, যত উপরে তখন সেখানেই হবে লিস্ট সিমিলার ক্যারেক্টার, ততই ডিফারেন্স বাড়তে থাকবে, তাই না? আর এখানে এদের মধ্যে ক্লাসটা তো সব থেকে উপরে আছে, রাইট? কিডস প্রেফার ক্যান্ডি, সিটা তো আগেই চলে এলো, তাহলে সি মানে ক্লাস, মানে তার মধ্যেই আমরা সব থেকে লিস্ট সিমিলার ক্যারেক্টার দেখবো, ডিফারেন্স অনেক দেখতে পাবো। ক্লিয়ার? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বুঝিয়েছিলাম একটু আগে, বুঝতে পারছো সেইখান থেকে বেস করে কোশ্চেনটা কেমন ভাবে তৈরি হয়েছে। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 24, the ascending or descending arrangement of the taxonomical categories, তাকে আমরা কি বলবো? মানে আমরা একটা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী, মানে ascending বা descending ওয়েতে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করি ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ গুলোকে, সেখানে এটাকে কি বলবো? সেখানে এটাকে আমরা ক্লাসিফিকেশন বলবো, সেটাকে ট্যাক্সোনমি বলবো, হায়ারার্কি বলবো, আর কি বলবো? কোনটা হচ্ছে আমাদের রাইট অপশন? দেখো তোমাদের পশ্চিমবঙ্গের আমার ছেলেমেয়েরা, আমার এই যে স্টুডেন্টরা, আমার এই যে আমার ছাত্রছাত্রীরা, তাদেরকে কিন্তু জিততেই হবে এই লড়াইতে। আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমার গ্রামের স্টুডেন্টদের, গ্রামে কিন্তু ডাক্তারদের সব থেকে বেশি আলটিমেটলি প্রয়োজন। আমি সেই গ্রামের স্টাফ, গ্রামের ডাক্তার তৈরি করবার জন্য আমার এই প্রচেষ্টা, আমার এই গুরু দক্ষিণা তবেই তুমি দিতে পারবে যেদিন তুমি সেই তোমার গ্রামে বসে চিকিৎসা করবে, গ্রামের একটা মানুষকে তুমি সেবা করতে পারবে, রাইট? চলে আসো দেখি আজকে আমাদের এই 24 অপশন 70 কোশ্চেনের কি অ্যানসার। সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। খুব সোজা কিন্তু অ্যানসারটা, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিতেই তো আমরা কি করেছি, আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি ডিফারেন্ট ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ গুলোকে, তাই না? তাহলে হায়ারার্কি। কোশ্চেন নাম্বার 25, which of the one of the following is not the category? Phylum, species, class and তোমার গ্লুমেসি। দেখো এটা আমাদের ইজি কনসেপ্টের মধ্যেই আসছে, তোমরা বুঝতেই পারছো কোনটা হবে এদের মধ্যে। সেই আমাদের একটাই টেকনিক, কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড। এটা তোমরা যারা বুঝতে পারছো না, নতুন হয়তো এখন জয়েন করেছো, তোমরা এই ক্লাসটা আমি যেটা পড়িয়েছিলাম একটু আগে, সেই ক্লাসটা কিন্তু ভালো করে ফলো করবে। সেখানে আমি ট্রিক্স, সেখানে আমি সারা পুরো এনইটি সিলেবাসটাকে কভার করেছি তোমাদের জন্য, রাইট? তাহলে কোনটা হবে? which one of the following is not the categories? তাহলে সবার ক্ষেত্রে রিভিশন হচ্ছে তো, যারা আমার জুম অ্যাপস এ ক্লাস করো আমার কাছে পার্সোনালি, আর যারা আমার ইউটিউবের থ্রু ক্লাস করো, সবার জন্য এই ক্লাস। সবাই অ্যানসার দেবে, সবাই সবাই সবাই, রাইট? কারণ তোমাকে শিখতে হবে, তোমাকে জিততে হবে, আর তোমাকে ডাক্তার হয়ে মানুষের পাশে থাকতে হবে, রাইট? চলো তাহলে অ্যানসারটা আমরা দেখে নিই এবার। সেটা হচ্ছে দেখো, আমরা তো দেখছি খুব ইজি কোশ্চেন, তাকে এটা কোথা থেকে তুলে দিয়ে দেওয়া হয়েছে, কোথা থেকে তুলে নয়, এটাও আছে একটা জিনিস ডেমোলিশি, বাট এটা কিন্তু নট দ্য ক্যাটাগরি, এটা কিন্তু ক্যাটাগরির মধ্যে তো আসে না, সেজন্য এই অপশন ডিটা। দেখো কোশ্চেন নাম্বার 26, যেটা রিলেটেড টু জেনারা বিলং টু দ্য সেম। রিলেটেড জেনারা গুলো কি হচ্ছে? জেনাস গুলো আলটিমেটলি কি বিলংস করে, কি তৈরি হচ্ছে? বিলং টু দ্য সেম স্পিসিস, ভ্যারাইটি নাকি ফ্যামিলি না ব্রিড? একই টেকনিক, ওই ট্রিক্সটা মনে রাখলে পেয়ে যাবে। একদম ইজি কোশ্চেন, সেজন্য আমি 30 সেকেন্ডস সময় দেবো তোমাকে। ফটাফট, স্পিসিস, ভ্যারাইটি, ফ্যামিলি না ব্রিড, কোনটা হবে রাইট অপশন? রিলেটেড জেনারা, রাইট? বিলংস টু দ্য সেম, কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে তোমাকে, সেটা হচ্ছে ফ্যামিলি। কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড, রাইট? এখান থেকে আমরা রাইট অপশনটা এইভাবে ধরে নেব, সেটা হচ্ছে ফ্যামিলি। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 27, দ্য টার্ম ট্যাক্সন, এটা ইউজড ফর কিসের জন্য এটা ইউজ হয় গো? the rank of the species and the genus, the rank up to the phylum, the species epithet only, না any rank of the taxonomical hierarchy? এই ট্যাক্সন কথাটার ডেফিনেশনটা কি? আমরা ট্যাক্সন বলতে কি বুঝি? the rank of the কোন স্পিসিস অর জেনাস কে, নাকি rank of the phylum কে, নাকি the species epithet কে বোঝায় শুধুমাত্র?
নাকি in rank of the taxonomical hierarchy, যে কোনো rank, যেটা আমরা ফ্যামিলি হতে পারে, জেনাস হতে পারে, অর্ডার হতে পারে, যে কোনো র্যাঙ্ককে বুঝি। মানে এই ট্যাক্সনটা আমরা কাকে বোঝাই? দেখো ট্যাক্সনটাকে আমরা বলছি এনি র্যাঙ্ক অফ দ্য ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, যে কোনো র্যাঙ্ক, রাইট? সেটাই এক একটা ট্যাক্সন। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ট্যাক্সনটাকে আমরা কিভাবে ডিফাইন করছি? ট্যাক্সন ইজ দ্য এনি র্যাঙ্ক অফ ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, যে আমরা র্যাঙ্ক গুলো পড়েছিলাম তাদের যে কোনো র্যাঙ্ককে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ট্যাক্সন। নেক্সট দেখো question number 28. The two organisms are present in the same class but not in the same family. They may be belongs to, মানে ওই সেম কোশ্চেনটাকে শুধু ঘোরানো হয়েছে কি, the two organisms are present in the same class but not in the same family. Not in the same family, right? They may belong to, কিসের মধ্যে may be belongs করতে পারে? জেনাস, স্পিসিস, ভ্যারাইটি এন্ড অর্ডার। একটু কনসেপ্টটা ঘোরানো। Two organisms are present in the same class. ক্লাস বলছি আমি, সেম ক্লাসে পড়ছে, বাট তারা নট ইন দ্য সেম ফ্যামিলিতে পড়ে। সেম ফ্যামিলিতে পড়ে না, নট ইন দ্য সেম ফ্যামিলি। দেখো অ্যানসারটা কি? অ্যানসারটা হচ্ছে অর্ডার। অ্যানসারটা অর্ডার। শুধু কোশ্চেনের মানেটা একটু ঘোরানো। ওকে, কোশ্চেন নাম্বার 29, ম্যাঙ্গিফেরা। আমরা সায়েন্টিফিক নেম বলেছিলাম চারটে মনে রাখতে। দেখো আমরা সেই ম্যাঙ্গিফেরা, আমের সায়েন্টিফিক নেম এসছে এখানে। ম্যাঙ্গিফেরাটা কাকে বলতে চাইছে? ভ্যারাইটি, জেনাস, স্পিসিস, ক্লাস, কোনটাকে বলতে চাইছে? কোশ্চেন 15 সেকেন্ডস এনাফ, আর একদম বেশি নিও না, কারণ একটা সব থেকে সোজা কোশ্চেন। চলো অ্যানসারটা হচ্ছে জেনাস। ম্যাঙ্গিফেরা ইজ দ্য জেনাস নেম, right? So this is the very easy question. চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 30, the basic unit upon which the system of classification are based on, মানে কোন বেসিক ইউনিট অফ which the system of classification কার উপর তৈরি হয়েছে? বেসিক ইউনিট upon which the system of classification is based, সেটা স্পিসিস এর উপর, মানে ইউনিট বলতে পারি, জেনাস, অর্ডার আর ফ্যামিলি। ক্লুটা বারবার দেওয়ার চেষ্টা করছি, ধরতে পারছো তো? 30 সেকেন্ডস কিন্তু দেবো, তার বেশি সময় দেবো না এটার জন্য। ভেরি ইজি কোশ্চেন। বেসিক ইউনিট আপন দ্য সিস্টেম অফ ক্লাসিফিকেশন, মানে বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন কি? এখানে সেই কোশ্চেনটাই দেওয়া হয়েছে, জাস্ট ঘোরানো। সেটা হচ্ছে স্পিসিস। সবসময় মনে রাখবে, স্পিসিস বা প্রজাতি, যাকে আমরা বলছি বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন, রাইট? নেক্সট চলে এসো। Which term can be used for any taxonomic rank? কোশ্চেনটা এটাকে তোমার রাইট বলতেই হবে। একটু আগে বলেছি আমি, which term can be used for any taxonomic rank? যে কোনো ট্যাক্সোনমি র্যাঙ্কে আমরা কোন টার্মে ইউজ করব? ক্লাস, ট্যাক্সন, ফ্যামিলি নাকি কোহর্ট? কোনটা? এখানে সেটা হচ্ছে ট্যাক্সন। আমরা একটু আগেও বলেছিলাম না ট্যাক্সনটা। সো ট্যাক্সনটা ইজ দা আমাদের রাইট অপশন আমাদের আজকের জন্য। কোশ্চেন নাম্বার 31 থেকে চলে আসি আমাদের 32 নাম্বার কোশ্চেন। জেনাস ইজ এ গ্রুপ অফ সিমিলার এন্ড রিলেটেড, মানে আমরা জেনাসের ডেফিনেশন, মানে গণ, সেই গণের ডেফিনেশন চাইছি। তারা রিলেটেড কি দিয়ে তৈরি? ওই কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড। ক্লাস দিয়ে, ফ্যামিলি দিয়ে, স্পিসিস দিয়ে, অর্ডার দিয়ে, কি দিয়ে তৈরি হয়? গ্রুপ অফ সিমিলার এন্ড রিলেটেড। 30 সেকেন্ডস এর বেশি একদমই নেবে না এই কোশ্চেনটার জন্য, বিকজ ইট ইজ আ ভেরি ইজি কোশ্চেন। চলো সময় শেষ তোমার জন্য। সেটা হচ্ছে স্পিসিস গুলো সাম আপ করে তো তৈরি হয় জেনাস। জেনাস গুলো সাম আপ করে আমরা তো সেই একই ফরম্যাট। ওয়াইজ অ্যানসার, which of the following, question number 33, which of the following taxonomic categories includes all the others? Family, order, genus, species. Which of the following taxonomic categories include all the orders? এখানটা একটুখানি দেখে না, একটুখানি ভুল আছে। all the others. Which of the following taxonomic categories include all the others? All the others. Kids prefer candy over fresh green salad. এই কনসেপ্টের উপর কোশ্চেনটা তৈরি।
যেটা হচ্ছে আমরা কি বলছি, which of the following taxonomic categories or include all the others, সেটা কি হবে, অর্ডারস হবে। অর্ডারস আলটিমেটলি কি করছে, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, দেখো তাই হচ্ছে না। কোশ্চেন নাম্বার 34, 34 কি, among all the kingdom the only taxon that exists in nature as a biological cohesive unit, বায়োলজিক্যাল কোহেসিভ ইউনিট যেটাকে তুমি দেখতে পাবে আমাদের অল দ্য কিংডমস, অ্যামং দ্য অল কিংডমস এর মধ্যে তুমি যাদেরকে দেখতে পাবে অনলি ট্যাক্সন এক্সিস্ট করে নেচারের মধ্যে, কোনটা, যেটাকে আমরা বেসিস বলতে পারি, স্পিসিস, জেনাস, ফাইলাম, কিংডম, কোনটা, স্পিসিস। সেই জন্যই তো আমরা স্পিসিসটাকে বলছি বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। কোশ্চেন নাম্বার 35, in a taxonomic hierarchy genus সেটা ইন্টারপ্লট করছে কার মধ্যে, জেনাসটা কার মধ্যে ইন্টারপ্লট করছে, একটা শুধু মাথায় রাখবে, কিডস পেপার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড, এইখান থেকে বেছে অ্যানসারটা দিয়ে দাও। জেনাস ইজ ইন্টারপ্লটেড কার মধ্যে অবস্থান করছে, জেনাস বা গণটা, রাইট, এটা হচ্ছে ফ্যামিলি এন্ড স্পিসিস এর মধ্যে, ডি অপশন রাইট অপশন। And a collection of species which bear a close resemblance to one another, right, in the morphological character of the floral parts is known as, কোশ্চেনটা তোমাকে শুধুমাত্র বড় করে বলা হয়েছে, বাট ব্যাপারটা খুব ইজি। কালেকশন অফ স্পিসিস, স্পিসিস কে কালেকশন করেছি আমরা, এখানেই অ্যানসার চলে আসছে, যাদের মধ্যে ক্লোজ রিজেম্বলস আছে, খুব একই রকমের দেখতে, আর মরফোলজিক্যাল ক্যারেক্টার, তাদের ফ্লোরাল পার্টস এগুলো একই রকমের দেখতে, কি হবে অ্যানসারটা, a collection of species, that is a genus, আগেই তো বলা হয়েছে স্পিসিস গুলো সাম আপ করলে জেনাস তৈরি হয়, কোশ্চেনটা জাস্ট বড় করে বলা, which is the odd one in the following series, এদের মধ্যে কোনটা odd one, দেখো এদের মধ্যে sapiens, americana and the rotundus and the hemidactylis, এদের মধ্যে কোনটা একটু ডিফারেন্স, এটা একটু ঘোরানো কোশ্চেন, বাট একটু মনে রেখো, which of these is the odd one, রাইট, পারবে অ্যানসারটা, তাহলে দিয়ে দাও ফটাফট, ট্রাই করো, 50-50 চেষ্টা করো, কোন ফ্রেন্ড একদমই নয়, নিজেই চেষ্টা করো। চলো অ্যানসারটাকে মনে রাখবো আমরা, সেটা হচ্ছে আমাদের এইগুলো দেখো, সেপিয়ান্স, আমেরিকানা আর রটুন্ডাস, এই সবগুলো কিন্তু স্পিসিস এর মধ্যে বিলংস করছে, কিন্তু এইটা করছে না, সেই থেকে আমরা এই ডি অপশনটাকে আমরা বলছি অড ওয়ান, রাইট। কোশ্চেন নাম্বার 38, in a biological terminology, a group of similar organisms which are capable of interbreeding, তারা নিজেদের মধ্যে জনন কার্য করতে পারে, and produce a fertile offspring, ফার্টাইল অফস্প্রিং তৈরি করে, যারা জনন কার্য করতে পারে, তাদেরকে আমরা কি বলবো, এই ডেফিনেশনটা কার কথা বলছি, স্পিসিসের, জেনাসের, ট্রাইব না ফ্যামিলির কথা, সেটা আমরা কার কথা বলছি, 30 সেকেন্ডস এর মধ্যে অ্যানসার চাই, সেটা আমরা প্রজাতিকে বলছি, গণকে বলছি, ট্রাইব না ফ্যামিলি, কাকে বলছি আমরা, দেখো সেটা আমরা স্পিসিস কে বলছি। স্পিসিসের ডেফিনেশনই হচ্ছে এটা, যেটা একটা বায়োলজিক্যাল টার্মিনোলজি, যেখানে সিমিলার অর্গানিজম গুলো তারা নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারে, তারা ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারে, দ্যাট ইজ দ্য স্পিসিস। ক্লিয়ার? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 39, which one of the following taxonomic categories include one or more related orders, সেই ব্যাপার আসছে, অর্ডার গুলো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে, কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ, আর ক্লু দেবো না, 30 সেকেন্ডস এর মধ্যে অ্যানসার দিতে হবে তোমাকে। ফাইলাম অর ডিভিশন, জেনাস, ফ্যামিলি, ক্লাস, কোনটা হবে, ফটাফট অ্যানসার, 30 সেকেন্ডস আর একটু বাকি আছে, অ্যানসারটা হবে ক্লাস, কিডস প্রেফার ক্যান্ডি ওভার, রাইট, ওভার, অ্যানসার এসে গেল ক্লাস, মানে এখানে অর্ডারস গুলো রিলেটেড একসঙ্গে হয়ে কি তৈরি করে, ক্লাস তৈরি করছে, সেটাই তো অ্যানসার। নেক্সট দেখো আমাদের লাস্ট টপিক, যেটা আমাদের লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারে, সেটা ছিল ট্যাক্সোনমিক্যাল এইডস, মানে এখানে আমরা ডিফারেন্ট টুলস গুলোর কথা বলবো, যে টুলস গুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ট্যাক্সোনমিক্যাল স্টাডি। এদের মধ্যে প্রথম কোশ্চেন চলে এসেছে, ফ্লোরাল ফিচার্স। Floral features are commonly used for the identification of angiosperm because
ফ্লোরাল ফিচার্স মানে বুঝতেই পারছো এখানে মানে ফ্লাওয়ার রিলেটেড পার্টস এর কথা আমরা বলছি, আমরা অ্যাঞ্জিওস্পার্মকে আইডেন্টিফাই করতে ইউজ করি। কেন? নাম্বার এ অপশন reproductive part and more ultimately conservative part. Flower can be safely preserved. Flower are nice to work with. Like flower have the various color and the different fragrance. মানে গন্ধ এগুলো different type. The right option. মানে আমরা ফ্লোরাল পার্টস মানে কোনো ফ্লাওয়ার বা আমাদের ফুলকে বেশি আমরা ইউজ করি অ্যাঞ্জিওস্পার্মকে আইডেন্টিফিকেশন করতে। তার মেইন কারণটা এটা একটা ফ্লাওয়ার যেটা জন্মগত একটা পার্ট, আর খুব রক্ষণাত্মক and সেফলি এটাকে প্রিজার্ভ করা যায়, সংরক্ষণ করা যায়, নাকি এটাকে নিয়ে কাজ করতে ভালো লাগে? চলো রাইট অপশন যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট এন্ড মোর কনজারভেটিভ। মানে এটা তোমার একটা ফ্লাওয়ার যেটা একটা নির্দিষ্ট প্ল্যান্টের ক্ষেত্রে এটা কিন্তু কনজারভেটিভ থাকে, সংরক্ষিত থাকে, মানে এটাকে দেখে আমরা ইজিলি সেজন্য কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। রাইট, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 41। আমি বলেছিলাম কি Key ultimately is a taxonomical aids used for the identification of organism, but each statement of the key মানে মনে করো আমরা দুটো অর্গানিজমকে কি করলাম, ক্লাসিফাই করলাম কি এর উপর বেস করে, তারপর আমরা একটা স্টেটমেন্ট দিলাম। ওই স্টেটমেন্টটাকে কি বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কাফলেট বলে, লেট বলে, বোথ এ এন্ড বি বলে, নাকি নান অফ দিস বলে? মানে কিটা কিন্তু একটা অ্যানালিটিক্যাল টুলস। যেমন আমরা বলেছিলাম তোমাদের একটা লায়ন দে হ্যাভ দ্য টেলস, হিউম্যান বিংস দে হ্যাভ নট দ্য টেলস। তারপর আমরা কি বললাম, আমাদের হিউম্যান বিংস হ্যাভ নো টেলস। এই স্টেটমেন্টটাকে আমরা কি বলবো? রাইট, আর সময় দিচ্ছি না, অ্যানসারটাকে হচ্ছে লেট বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনসিইআরটি তে ভালো করে লেখা আছে। কোশ্চেন নাম্বার 42। বোটানিক্যাল গার্ডেন মেইনলি সার্ভ দ্য পারপাস অফ প্রোভাইডিং। এই যে আমরা বোটানিক্যাল বা গার্ডেন যেটা আমরা উদ্যান বলি, সেই উদ্যানটাকে আমরা বিউটিফুল এরিয়া অফ রিক্রিয়েশন, নাকি রিজার্ভার ফর ট্রপিক্যাল প্ল্যান্টস, নাকি এক্সিটু কনজারভেশন অফ জার্মপ্লাজম, নাকি ন্যাচারাল হ্যাবিটেট অফ ওয়াইল্ড লাইফ? মানে বোটানিক্যাল গার্ডেনকে আমরা কি হিসাবে কাজ করতে পারি? আমি ইউজ করেছিলাম একটা কথা, কিন্তু বোটানিক্যাল গার্ডেন যেটা আমাদের শিবপুর কলকাতায় হাওড়াতে আছে মেইনলি, সেটা আলটিমেটলি কিসে আলটিমেটলি মেইন কাজ করে? চলো অ্যানসারটা বলি, এক্স সিটু কনজারভেশন, যেখানে আমরা আর্টিফিশিয়ালি প্ল্যান্টকে কাল্টিভেট করেছি জার্মপ্লাজম গুলোকে মানে কনজার্ভ করবার জন্য, প্ল্যান্টকে নিয়ে স্টাডি করবার জন্য, লিভিং প্ল্যান্টকে নিয়ে। এই হচ্ছে আমাদের জাতীয় উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের মেইন উদ্দেশ্য। The plant growing in areas surrounded by a geographical or political boundary will be includes. আমরা একটা প্ল্যান্টকে গ্রো করাচ্ছি ইন এরিয়া, বাট সেটা আলটিমেটলি একটা তাদেরকে সারাউন্ড করা আছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা পলিটিক্যাল বাউন্ডারি থ্রু দিয়ে, সেটাকে আমরা ফানা বলবো, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ফ্লোরা বলবো, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বলবো। আমরা প্ল্যান্টস কে গ্রো করাচ্ছি, কি বলবো সেটাকে? সেটাকে আমরা বলবো ফ্লোরা। আমি আগেও বলেছি তোমাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এনইটির জন্য, এটাকে আমরা ফ্লোরা বলছি। এই কোশ্চেনটা একটু এক্সট্রা কোশ্চেন, একটু মনে রেখো, যেটা হচ্ছে আরবিউটিয়াম ইজ আ পার্ট অফ বোটানিক্যাল গার্ডেন। যেখানে আমরা কি করি, বনসাই করি। বনসাই মানে সেই ছোট ছোট গাছগুলো হয়, নাকি বিউটিফিকেশন ইজ ডান, আরো ভালো বিউটি করা হয়, নাকি পাম গুলো এখানে গ্রো করা হয়, নাকি ব্রিক ট্রি কে কাল্টিভেট করা হয় ইন দা ফর্ম অফ ফরেস্ট? কাকে আমরা বলবো আরবোরিটিয়াম? কাকে বলবো? অ্যানসারটা একটু মনে রেখো, সেটা হচ্ছে তোমার বিগ ট্রি আর কাল্টিভেটেড ইন দা ফর্ম অফ ফরেস্ট। রাইট, এই কোশ্চেনটাকে অনেক সময় বনসাই বলে অনেকে, কিন্তু এটা আমরা বিগ ট্রি কথাটাই মনে রাখবো। ওকে, মানে যেখানে বড় বড় ট্রিকে আমরা এখানে কাল্টিভেট করি। 45 number question. The most convenient way for easy identification of plants or animals by the applying diagnostic features use of. আমরা একটা খুব কনভিনিয়েন্ট ওয়ে কথা জানতে চাইছি, যেখানে আমরা ইজিলি আইডেন্টিফিকেশন করব প্ল্যান্ট অর অ্যানিমালস কে। কার উপর? অ্যাপ্লাইং দ্য ডায়াগনস্টিক ফিচার্স। কি কি? সেটা বোটানিক্যাল গার্ডেন হতে পারে, নাকি হার্বেরিয়া হতে পারে, না মিউজিয়াম হতে পারে, না ট্যাক্সোনমিক্যাল কি হতে পারে। মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে, খুব ইজি একটা ওয়ে হবে আইডেন্টিফিকেশন অফ প্ল্যান্টস অ্যানিমালস। কোনটা হবে? রাইট, অ্যানসারটা আমি বলি, সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল কি। সবথেকে বেশি ইউজ হয় এই ট্যাক্সোনমিক্যাল কি কিন্তু। রাইট, এই হচ্ছে আমাদের
এই কোশ্চেন গুলো যেগুলো আমি তোমার সাথে ডিসকাস করলাম। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। প্রথমে আমি তোমাকে পুরো টপিকটাকে ডিসকাস করেছি। দেখো আমার উদ্দেশ্য কিন্তু তোমাকে আমি ক্লিয়ার বললাম, যেটা আমার পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে অন্তত একটা দিশা দেখানো, তোমাদের কেমন ভাবে পড়াশোনা করতে হবে এনইটি 2021 এর জন্য। তোমরা সবাই পারবে, তোমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে। আমি সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে, দেখো ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের নিয়ে না কেউ ভাবতে চায় না। সব টিচাররা ভাবে যে আমি হিন্দিতে পড়াবো, ইংলিশে পড়াবো, তাহলে আমার ইন্ডিয়ায় অনেক ছেলে মেয়ে হবে, অনেক কাস্টমার, অনেক তোমার তোমার বলতে পারো স্টুডেন্টরা ফিস দিয়ে পড়বে, এবং অনেক তোমার কি হবে এতে, অনেক তোমার সাবস্ক্রাইবার বাড়বে, লাইক বাড়বে। আমার এই বাংলা চ্যানেলেতে দেখবে কেউ লাইকও করে না, কেউ সাবস্ক্রাইব করে না। হয়তো আমি ওদের মতো অত ভালো টিচার নই, নিশ্চয়ই মানছি, কিন্তু বাংলাতে তো কম স্টুডেন্ট, কিন্তু আমি চাই এই বাংলাতেই কিছু করব, কারণ আমার বাংলা স্টুডেন্টদের আমি বড্ড ভালোবাসি। তার কারণ তাদের মধ্যে অনেক ক্ষমতা আছে এবং তারা অনেক কিছু করতে পারে, জানো তো, তাদের মধ্যে অনেক সেই পাওয়ার আছে। তাদের একটু গাইড করতে হবে শুধু। আমি তোমাকে কেমন ভাবে একটা চ্যাপ্টারকে পড়তে হয় দেখালাম। তো তুমি এনইটি 2021 যেদিন হবে সেদিন তুমি রাত্রিরে এইখানে কমেন্ট করে জানাবি, যে কোনো কোশ্চেনই হোক না কেন, যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, আমার পড়ানোর টপিক বা এমসিকিউ থেকেই আসবে, এর বাইরে থেকে হওয়া সম্ভব নয়। তোমাকে এইভাবে বায়োলজি পড়তে হবে। এবং আমার যারা জুম অ্যাপস এ যারা ক্লাস করো তারা তো অ্যানসার দিয়েইছো সবাই, এবার তোমরাও এইভাবে রিভিশন করবে। কারণ আমার জুম অ্যাপস এর স্টুডেন্টরা যে আমার ফেভারিট তা নয়, তাদেরকে আমি পার্সোনালি অ্যাটেনশন দিতে পারি, তাদের পার্সোনাল কেয়ার করতে পারি, কিন্তু ইউটিউবের স্টুডেন্টরাও আমার কাছে স্পেশাল। দেখো আমি জুম অ্যাপস এ তো সবাইকে ক্লাস করাতে পারবো না, ওটা হয়তো একটা পেড ক্লাস, ফিস দিয়ে করতে হয়। ইউটিউবে তুমি ফ্রিতেও আমি তোমাকে হেল্প করবো। আমি, কারণ আমার উদ্দেশ্য তোমার পাশে থাকা, তোমাকে নিচের পায়ে দাঁড়ানো, আর গ্রামের একটা মানুষও যেন বিনা খরচে মানে তোমাকে চিকিৎসা করাতে পারে তোমাদের মতো ডাক্তারদের থ্রু দিয়ে, যারা হবে বেস্ট ডক্টর ওয়েস্ট বেঙ্গলে। এই নিয়ে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। তোমার যদি এই ধরনের ক্লাস আরো ইচ্ছা করে করতে, আমাকে কমেন্ট সেকশনে যত আলটিমেটলি কমেন্ট পাবো আমি তত বেশি মোটিভেটেড হব। আর আমি যদি এইরকম 200টা কমেন্ট পেয়ে থাকি, যদি তোমরা এই ধরনের ক্লাস আরো করতে চাও, আরো পেতে চাও, তাহলে আমি তোমাদের জন্য আবার আমার ভ্যালুয়েবল টাইম থেকে আমি বার করে তোমাদের জন্য ক্লাস করব। কিন্তু 200টা কমেন্ট আমি চাই, যেখানে তোমরা আমাকে জানাবে তোমাদের ভালো লেগেছে। আদারওয়াইজ কেন করে তো লাভ নেই, তোমাদের যদি না কাজে লাগে, না তোমাদের ভালো লাগে থাকে। কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে জানাও। 200টা স্টুডেন্ট আমি চাইছি যারা আমি হেল্প করতে পারলাম এই ক্লাসের থ্রু দিয়ে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা সবাই। আর ডাক্তার হয়েই কিন্তু এই জার্নি শেষ হবে, তার আগে কিন্তু নয়। ওকে, থ্যাংক ইউ আমার ফিউচার ডাক্তার।